1.5 বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে। তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দিব, সমস্যা নেই। শুধু 1.5 বছর আমার সাথে থাকবেন আপনি। এই 1.5 বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তানের যখন 8 মাস বয়স হবে তখন আপনি আপনার পথে আর আমি আমার মতো। আপনাকে আমি জোর করব না। এই যে, এটা আমার কার্ড। যদি মনে হয় আপনি আমার শর্তে রাজি তাহলে আমাকে ফোন করে জানাবেন। দোস্ত, তুই থাক, অফিস সামলা, আমি একটু আমার ফ্ল্যাটে যাব। মিস্টার আব্রাহাম, আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে চাচ্ছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে, ঠিক তখনই আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন। ওয়াও, সো মিস ফারিহা, রাইট? আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছি? আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের মেয়ে আমার প্রস্তাবে রাজি হবে? না, হবে না। সেই জন্য আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম আমি আমার সিদ্ধান্ত জানাতে আসছি। এখন বাকিটা আপনি আপনার মন যা বলে তাই মানবেন। কিন্তু আপনি যে অসহায়তার সুযোগ নিচ্ছেন সেটা কি আপনি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবে নিয়েছেন আমি রাজি হব, কারণ আমার যে টাকার দরকার। হ্যাঁ, ধরতে পারেন আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম। সো আপনার টাকার দরকার হলে আমার কথা মানবেন, না হয় না। আমি সময় ওয়েস্ট করা পছন্দ করি না। আয়ান, তুই ইন্টার পাশে মিস ফারিহাকে কি চাকরি দিবি আমিও দেখি। গেলাম, থাক। আপনি কিন্তু অ্যান্সারকে হুমকি দিচ্ছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ আমার সাথে এমন করবেন না। যেখানে যাই সেখানেই টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে চাচ্ছেন। ফারিহার আর্তনাদ আব্রাহামের কানে পৌঁছায় না। গাড়ির চাবি আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে অফিস থেকে বেরিয়ে যায়। আয়ানের পায়ের সামনে বসে ফারিহা নিজের সমস্যার কথা বলে, কিন্তু আয়ান নিজেও কিছু বলতে পারছে না। অফিস তো আব্রাহামের, তাকে নিজের ভাইয়ের মতো দেখে বলে বসের একটা আসন দেয়। আয়ানের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আয়ান আব্রাহামের সাথেই থাকে। ফারিহা বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাশে জব দিবে না। যখন দিবেই না তখন ইন্টারভিউর জন্য তাকে টাকার কি দরকার ছিল? কেউ কেউ তো আরো বাজে প্রস্তাব দিয়েছে। ভাইটার দিকে তাকিয়ে ফারিহা আজ এই স্থানে। যে ভাই ছোট থেকে মানুষ করলো সেই ভাই আজ অসুস্থ। 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে চিকিৎসা হতে। যা টাকা ছিল 2 মাসে সবটা শেষ। ফারিহা অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয়। আর আয়ান আবারও নিজের কাজে লেগে পড়ে। আব্রাহামের কাহিনী তার নিজেরও ভালো লাগছে না। এভাবে কি কোনো মেয়েকে সে পাবে? কিন্তু কিছু করার নাই। ফারিহার আশা বাদ দিয়ে অন্য মেয়েদের সে একই প্রস্তাব দিতে থাকে। ফারিহা বাসায় এসে ভাইয়ের মাথায় কাছে বসে। মুনির আস্তে আস্তে চোখ খোলে, পিচ্ছি বোনটার দিকে তাকিয়ে বলে, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাশে ঢাকা শহরে চাকরি নেই। আমি মাস্টার্স পাস, সেজন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না আমি। তুই আর কোথাও যাস না। ভাইয়া, কেন আমাদের মা বাবা নেই? তারা থাকলে তো তোমার এত কষ্ট হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ে ইনফেকশন হচ্ছে দিন দিন। টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? আমার চিন্তা করিস না, সারাদিন থেকে না খেয়ে আসিস। যা রান্না করে খাওয়া নিয়ে আয়। আমিও তো খাইনি কিছু। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া। তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো? দিন চলতে হবে তো। মুনির বলার মতো কিছু পায় না। পায়ের ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ের এত বড় ক্ষতি হবে ভাবতেও পারে নাই সে। এখন পা ফুলে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে। পরিচয়: ফারিহা রহমান। ছোটবেলায় বাবা মা মারা যায়। মা আত্মহত্যা করেছে তার বয়স যখন 5 তখন। শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সেই পথ বেছে নেওয়া তার। ফারিহার বড় ভাই মুনির রহমান। এসএসসির পর বোনকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। ফারিহা রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে মুনিরের রুমে আসে। মুনিরকে দেখে হাত থেকে খাবারের প্লেট পড়ে যায়। পায়ের আঘাতের জায়গায় ফেটে ফেটে রক্ত পড়ছে। মুনির বিছানায় ছটফট করছে। ফারিহা দৌড়ে বাহিরে যায়। গাড়ি ঠিক করে এসে মুনিরকে সাথে নিয়ে হসপিটালে যায়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে জানায়, 4-5 দিনের মধ্যে অপারেশন করতে হবে মিস ফারিহা, না হলে আপনার ভাইয়ের পা এই জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের কিছু করার থাকবে না। পা কেটেও ফেলতে হবে প্রয়োজন হলে। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন। ফারিহা ভাবার জন্য সময় নেয় না।
তার কাছে তার ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকা বেশি জরুরি। সেখান থেকে রিক্সা ধরে সোজা সেই অফিসে যায়। আব্রাহাম ফারিহাকে দেখে বসা থেকে উঠে পড়ে। আব্রাহাম ফারিহাকে এখানে আশা করে নাই। মেয়েটা যেভাবে তার সাথে কথা বলছিল সকালে, ভেবে তো রাখছে ফারিহা কখনো রাজি হবে না। ফারিহাকে দেখে অবাক হয়ে বলে, আরে মিস ফারিহা যে, আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা দিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। আমি আপনার সাথে রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাই হসপিটালে ভর্তি আছে, প্লিজ টাকা না হলে ভাইয়ের চিকিৎসা হবে না। এখানে মজা করতে এসেছেন? সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলে। দেখো, তুমি এখন আসতে পারো। আমি অন্যদের সাথে যোগাযোগ করব। প্লিজ স্যার, আমি মিথ্যা বলছি না। আমি আপনার সব সত্যি রাজি আছি। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না। এই পেপারে সাইন করো, আর তোমার ভাই কোথায় আছে আমাকে নিয়ে চলো। আয়ন একটা পেপার বের করে আব্রাহামের হাতে দেয়। আব্রাহাম ফারিহাকে পেপার দিলে পেপার না পড়ে ফারিহা সই করে দেয়। আব্রাহাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তার আশা পূরণ হলো। ফারিহার সাথে অফিস থেকে বেরিয়ে যায়। ফারিহার চোখে পানি দেখে আব্রাহাম বিরক্ত হয়ে মনে মনে বিড়বিড় করে, মেয়ে মানুষ এত নাটকবাজ কেন? সব সময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকার লোভ কেন এত? টাকা থাকলে কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটাবারও ভাবলো না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে? স্যার এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হসপিটালে একা আছে, কি করবেন একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমি তো আপনার সব কথা শুনতে রাজি। তাহলে গাড়িতে গিয়ে ওঠো, আমি আয়ানের সাথে দেখা করে আসি একটু। সামনের গাড়িতে বসো, আমি আসতেছি। ফারিহা চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে। আব্রাহাম প্রায় 10 মিনিট পর আসে। পিছনের সিটে গিয়ে ফারিহার পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে আব্রাহাম ফারিহার দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি, তোমার কি মেডিকেলে কোনো সমস্যা আছে নাকি? মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? না, আমি সুস্থ। ফারিহা দাঁতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে এসব তার। ভাইয়ের জন্য এমন একটা পথে পা বাড়ালো সে। যদি ভাই জানে তখন কি হবে? আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায়। তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কি করবে? ফারিহার ধ্যান ভাঙে গাড়ির ঝাঁকি লাগার জন্য। আব্রাহাম গাড়ি থেকে নামলে ফারিহা নেমে সামনে হাঁটতে থাকে। আব্রাহাম ডাক্তারের সাথে কথা বলে মুনিরের কাছে যায়। ছেলেটাকে এক পলক দেখে সেখান থেকে চলে আসে। ফারিহার থেকে নাম্বার নিয়ে বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করব 2-1 দিনের ভিতরে। আমি দেশের বাহিরে পাঠিয়ে দিব, সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে, সমস্যা নেই। 2 বছর সময় লাগলেও আমি সব খরচ দিব। আর এই কয়দিন তোমার ভাইয়া হসপিটালে থাকবে। ধন্যবাদ, আপনি তাহলে যান। আমি বাসায় গিয়ে ভাইয়ার জন্য খাবার নিয়ে আসবো রাতের। নাকি আজ থেকে আপনার সাথে থাকতে হবে? ভাইয়া যাবার পর থাকি। আমি সেটা নিয়ে কি কিছু বলেছি? তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে, আমি তোমার সাথে যাব, চলো। আর ওখানের বাসা ছেড়ে দিবে তুমি, কারণ তোমার ভাইয়া তো এখন বাসায় ফিরবে না, আর তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। ফারিহার সাথে আব্রাহামও তাদের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট ঘুরে আব্রাহাম ব্রুকুচকে ফেলে। কিছুই নাই রুমে, খুব দরকার যা সেগুলো আছে শুধু। কিছুক্ষণ পর আয়ান আসলে ফারিহার সব জামা কাপড় তার হাতে দিয়ে পাঠায়। আব্রাহাম বিছানায় গায়ে দেয়। ফারিহা রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করেছেন নাকি করবেন? কোনটা? আমাকে স্যার বলতে হবে না, আর তুমি করে বলতে পারো, সমস্যা নাই। আর গোসল, সকালে আমি গোসল করে বের হয়েছি। আচ্ছা, আমার রান্না কি খাবেন নাকি বাইরে খাবেন? কি রান্না করছো? ফারিহা বিরক্ত হয়। ছেলেটা একদম খুঁটখুটে, সব শুনতেছে। আর শুনবে না কেন? বড়লোক বাড়ির ছেলে, সবকিছু কি খাবে? ফারিহা কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গোসল করে বের হয় 10 মিনিটের মাথায়। পরনে একটা নীল রঙের 3 পিস। আব্রাহাম একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরে নেয়। ফারিহা মাথায় একটা তোয়ালে পেঁচিয়ে রান্নাঘরে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে আব্রাহামের কাছে আসে। পায়ের আওয়াজ শুনে আব্রাহাম বলে, এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব, তোমার এখানে যা জিনিস আছে সেসব নিয়ে আয়ান ভেবে দেখবে। এখানে আর আসার প্রয়োজন নাই তোমার। আচ্ছা, ওটা খেয়ে নিন। ডিম ছিল 4টা, ডিমের ভুনা করেছি। আপনি কি সব খান নাকি শুধু মাংস? এই, তোমার কি মনে হয়
বড়লোক মানুষ মাংস খায় শুধু নাকি? তারা কি ডিম দুধ খায় না? আব্রাহাম ধমক দিয়ে কথাটা বলে। ফারিহা কেঁপে ওঠে। এই মানুষটার সাথে সে 1.5 বছর থাকবে কিভাবে? নাক মুখ কুচকে খাবার প্লেট সামনে দেয়। আব্রাহাম খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয়, তারপর বলে, ভাত কম হয়েছে, আর একটু হবে কি প্লিজ? ফারিহা দৌড়ে কিচেনে যায় আর একটা প্লেট থেকে ভাত এনে আব্রাহামের প্লেটে দেয়। আব্রাহাম হাঁ হয়ে দেখছে সেটা, মাথা চাপড়ায় সে। এ কাকে বিয়ে করলো? এবার কিছুটা জোরে ধমক দিয়ে বলে, পাগল হয়েছ? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও, আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে তোমার ভাইয়ের কাগজপত্র দিও, নিয়ে যাব। ফারিহা ধমক শুনে কেঁদেই দেয়। এভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলে নাই। আব্রাহাম বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে। ফারিহা তাড়াতাড়ি সব ঠিক করে বেরিয়ে পড়ে। 4 দিনের মাথায় মুনিরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আজ রাত থেকে ফারিহা আব্রাহামের সাথেই থাকবে। সে জানেও না আব্রাহামের মা বাবার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথায়। আব্রাহাম ফারিহাকে নিয়ে মার্কেটে যায়। 10টা শাড়ি, 15টা 3 পিস আর 10 সেট গেঞ্জি প্লাজো কিনে। ফারিহা হাঁ হয়ে সব দেখে, শুধু মনে মনে একটা কথা বলে, বড়লোক বুঝি এমনই হয়। এসব তো আমার 5 বছরের জামা কাপড়, আর উনি এমন করে গরিবদের দান করলেও পারতো। গলায় ঠোঁটে স্পর্শ পেয়ে ফারিহা নড়ে চড়ে ওঠে। স্পর্শটা আরো গভীর হয়, একসময় তা কামড়ে পরিণত হয়। ঘুম ভেঙে যায় ফারিহার। ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ে। পাশে আব্রাহামকে দেখে জোরে একটা শ্বাস নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 12টা 40 মিনিট। বিকেলে মার্কেট করে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে আব্রাহাম। আব্রাহাম আর আয়ান এখানে থাকে। নিজস্ব ফ্ল্যাট এটা। সবকটা ফ্লোর ভাড়া দেওয়া হয়েছে। 5 তলার পুরোটা নিজেদের জন্য রেখে দেয়। আব্রাহাম মা বাবার থেকে আলাদা থাকে। আব্রাহাম ফারিহাকে ফ্ল্যাটে রেখে বাহিরে যায়। ফারিহা একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে এক সময়, কিন্তু হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তার। আব্রাহাম ফারিহার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা? এভাবে ঘেমে যাচ্ছ কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায় নাকি? উঠো, রাতে কিছু খাওনি, খেয়ে নিবে। আমাকে না বলে এভাবে কাছে আসবেন না। ঘুমের মধ্যে স্পর্শ পেলে আমার ঘুম ভেঙে যায়। আর আমি খাবো না, ঘুম ধরেছে, ঘুমাবো। মাথা ব্যথা করতেছে আমার। তোমাকে শুয়ে থাকার জন্য এখানে আনি নাই। চুপচাপ উঠে খাওয়া দাওয়া করো, আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ের চিকিৎসা না হয় বন্ধ করে দিব, তাই উঠো, কথা বাড়িও না। ফারিহা ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গায়ে লিয়ে দেয়। ঘুমানোর জন্য চোখ বন্ধ করে আব্রাহাম ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইট অফ করে। একটা হাত ফারিহার কোমরে রেখে গলায় কিস করে। ফারিহা কেঁপে ওঠে। সরে যেতে চাইলে আব্রাহাম টেনে কাছে আনে, কানে কামড় দিয়ে বলে, কিছু বলবে? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চাচ্ছি। তোমাকে খুব বেশি জ্বালাবো না। বাচ্চা আসার পর নিজের মতো থাকতে পারবে, তাই এখন কাছে আসা থেকে বাধা দিও না। সরে আসো এদিকে। না, আমি সেটা বলি নাই। আপনি আমার রেগে কথা বলতেছেন কেন? মানে আজ কাছে না আসলে হয় না? আমার না খুব ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? সেই কৈফিয়ত তোমাকে দিব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একা একা এই বাড়ির বাহিরে কখনো পা রাখবে না। ফারিহা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আব্রাহাম ফারিহাকে নিজের সাথে চেপে নেয়। একসময় সম্পূর্ণভাবে অধিকার ফেলায় সে। আব্রাহামের হাতের উপর মাথা রেখে ফারিহা ঘুমিয়ে পড়ে। আব্রাহাম উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। তার অসহ্য লাগছে সবকিছু। একটা বাচ্চার জন্য এই পথ বেছে নেওয়া তার। মেয়েদের সহ্য করতে পারে না সে। অফিসেও তেমন মেয়ে নেই, বেশিরভাগ ছেলে কাজ করে। উঠে গোসল করে নাও, সকাল 9টা বাজে। আমি অফিসে যাচ্ছি। কোনো কিছুর দরকার হলে নাম্বারে ফোন দিও। যা খেতে ইচ্ছে করবে, কাজের লোক আছে, তাদের বলে দিও। ফারিহা বিরক্তি নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গেছে, তাকে তো ভার্সিটিতে যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। ফারিহা অবাক হয়ে বলে, এই শীতে এত সকালে আমি গোসল করব? মানে আপনি পাগল হয়ে গেছেন? আপনি কই যাবেন? চলে যান, আমি আরো ঘুমাবো। ঘুম আমি বের করব, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। 3 বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করবে। শরীর ফিট রাখতে হবে তোমাকে। উফ, এত কিছু যে এখনো পেটে আসে নাই, তাকে নিয়ে এত আয়োজন ভালো না। আমার ঠান্ডা লাগতেছে, পরে উঠবো। একটা কথাও না। আব্রাহাম ফারিহার হাত ধরে টেনে ওঠায়। ফারিহা চোখ ছোট ছোট করে আব্রাহামকে দেখে। কোনো রকম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। গরম পানি দিয়ে গোসল করে বের হয়। আব্রাহাম ফারিহাকে বের হতে দেখে ঘড়ি দেখে। বিরক্তিকর চাহনি দিয়ে বলে, 20 মিনিটে গোসল শেষ। এখন খাওয়া দাওয়া করো, যাও।
আর ভার্সিটিতে যাওয়ার চিন্তা বাদ দাও। কেন? এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। এক্সামের সময় এক্সাম দিবে ব্যাস। আর হ্যাঁ, আমি আর আয়ান ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না, ওকে? এত নিয়ম মানতে হবে? আমার পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। যা বললাম তাই হবে। যাও খেয়ে নাও, আমি অফিসে যাচ্ছি, রাতে বাসায় ফিরবো। আয়ান আর আমি একসাথে আসি, তাই কাউকে বাসাতে ঢুকতে দিবে না, যতই আমার পরিচয় দেখো। আপনার এত কড়া নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? চুক্তির পেপার পড়ো নাই কেন? টেবিলে রাখা আছে, পড়ে নিও। আব্রাহাম কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। খাবারটাও রুমে দিয়ে যায় তাকে। এমন রুমবদ্ধ হয়ে থাকবে সে? খাওয়া দাওয়া করে আবারও কম্বলের নিচে ঢুকে পড়ে। শরীর দুর্বল লাগছে তার। অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসে না। এই পাশ ওই পাশ করতে করতে দুপুর হয়ে যায়। আব্রাহাম ফোন দিয়ে খাওয়ার কথা বলে, তারপর আবারও সময় যায় রুম ব্যালকনি নিয়ে। বিকেলের রোদ ব্যালকনিতে পড়লে ফারিহা বই নিয়ে পড়তে বসে। বাসায় থেকে সব পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে উঠে রাত 8টার সময় কলিং বেল বেজে উঠলে রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে আছে, তবুও দরজা খুলছে না দেখে ফারিহা এগিয়ে যায়। পিছন থেকে একজন কাজের মেয়ে বলে, ম্যাম, দরজার ওপাশে স্যার নেই, আপনি নিজের রুমে গিয়ে রেস্ট করুন। কলিং বেল বাজে, বিরক্ত লাগতেছে। কে আছে দরজা খুলে দেখলেই তো হয়। এমন শব্দ বিরক্ত লাগতেছে আমার। আমাকে দেখতে দাও, কে আছে দেখি, কোনো দরকার হয়তো। ওই পাশে আব্রাহাম স্যারের বাবা আছেন, স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভিতরে যাতে আসতে না দেই। মা বাবা বেঁচে আছে, অথচ উনি এখানে একা থাকে। ধুর, কোথায় এসে পড়লাম আমি। ভাই তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, এসব একদিনে সহ্য হচ্ছে না আমার। আর 1.5 বছর। ম্যাম, আপনি রুমে যান, এখন স্যার আসবে। উনি আপনাকে বাইরে দেখলে রাগ করবে। আপনার কিছু প্রয়োজন হলে বলবেন। আইসক্রিম আছে? মালিহা অন্য সেফদের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে আছে। ফারিহা বিরক্তি নিয়ে রুমে যায়। সব কয়টা আব্রাহামের গোলাম দেখে রাগ উঠে তার। ঠান্ডার সময় তো আইসক্রিম খাওয়ার মজা আলাদা, এদের এটা কে বোঝাবে? নিজেকে অসুস্থ বানানোর খুব ইচ্ছে, বাচ্চা নিবে তুমি, আর এখন শরীর খারাপ করতে চাচ্ছ নাকি? ঠান্ডার সময় কিসের আইসক্রিম? এসব ঠান্ডা জিনিস বাদে খাবার চেয়ে নিও ওদের থেকে। ঠান্ডা জিনিস কেউ দিবে না। ফারিহা আব্রাহামের দিকে তাকায়। মাত্র রুমে আসলো আর এত কথা শোনাচ্ছে তাকে। দাঁতে দাঁত চেপে বলে, আপনি খুব খারাপ আব্রাহাম। আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রাখছেন। আপনার চুক্তির বিয়ে করার কি দরকার হলো? আপনার বাবা এসে ঘুরে গেল। সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ভাববো। যাও, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবে। এত তাড়াতাড়ি খাবেন? হুম। ফারিহা আব্রাহামের দিকে আর চোখে তাকায়। ছেলেটা কত সুন্দর, অথচ বিয়ে না করে এমন সিদ্ধান্ত কেন সেটা ভাবছে মনে মনে। মা বাবার থেকেও আলাদা থাকে। ভাবনার মাঝে আব্রাহাম জামা চেঞ্জ করে বের হয়। ফারিহার দিকে তাকিয়ে বলে, খেয়ে নাও, চলো। তোমার ভাইয়া কথা বলবে তোমার সাথে। ডাক্তার ফোন করছিল, আজ রাত 10টায় অপারেশন করবে পা। সম্পূর্ণ ঠিক হতে বছর লেগে যাবে বলেছে। তোমার ভাইয়ার ব্লাডের সমস্যা, সেটা বলো নাই কেন? মানে? ব্লাড চেঞ্জ করতে হবে, শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে, সেটা পরে করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 1.5 বছর তোমার ভাইয়া বাহিরে থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাইয়া আসবে। মানে এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? এই, আপনি ভাইয়াকে আবার খুন করেন নাই তো? জাস্ট শ্যাট আপ। উল্টাপাল্টা কথা বলো কেন? তোমার সুবিধার জন্য এসব বলা। তুমি তো ভাইয়ার সাথে থাকো, তো তোমার ভাইয়া আসার পর তুমি বাসায় না থাকলে খারাপ ভাববে না নাকি? হ্যাঁ, সেসব পরে চিন্তা। না, এখন সব বুঝিয়ে বলি। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, সো চুক্তি শেষ তুমি বাসায় যাবে। তোমার ভাইয়া তখন তোমাকে খারাপ বলবে না বা কথা শোনাবে না, তাই তোমার জন্য সেটাই ভালো। আচ্ছা। ফারিহা আর কিছু বলে না। কি বলবে সে? ছেলেটা সম্পর্ক ঠিক করার কথা বলছে না, সবসময় বিচ্ছেদের কথা বলে মাথাটা নষ্ট করছে তার। 3 জন একসাথে খেতে বসে। খাওয়া শেষে ফারিহা প্রায় 1 ঘন্টা থেকে মুনির ভাইয়ের সাথে ফোনে কথা বলে। আব্রাহাম ইশারা দিলে কথা বলা শেষ করে। আব্রাহাম ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলে, বই নিয়ে এসো। তুমি তো ইংরেজি ডিপার্টমেন্টের, আমি ইংরেজি পারি ভালোই, তোমাকে পড়াবো, আসো। হাই হাই, বলে কি? আমি পড়াশোনা করেছি, এখন আর পড়ার ইচ্ছে করছে না, ঠান্ডা লাগতেছে, ঘুমাবো। কম্বলের নিচে থাকো, আমি বই নিয়ে আসতেছি। পড়াশোনা তোমার নষ্ট করতে চাই না, নিজের ক্যারিয়ার করতে হবে তোমার। আমার থেকে বিদায় নেওয়ার পর কি বেকার থাকবে? তাই পড়াশোনা করো। থাক, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। সব নিজের চাহিদা জানা আছে। আমার শীতের কাপড় লাগবে, আমার পুরাতন জামা তো আপনি ফেলাই দিচ্ছেন। তুমি যেগুলো পড়তে, সেসব আমার বাড়ির চাকর পরে না,
সো কাল নতুন জামা এনে দিব। এখন ঘুমাও তাহলে, আমি কাজ করতেছি। কিছুর দরকার হলে জানিও। মানসিক শান্তি দরকার, যা এখানে পাবো না আমি। আব্রাহাম ফারিহার দিকে রাগি চোখে তাকায়। ফারিহা মুখ বন্ধ করে ফোন নিয়ে গেম খেলে। আব্রাহাম ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারিহা অবাক কণ্ঠে বলে, ব্যাপার কি? ছেলেটা কি আমাকে ইগনোর করছে? ধুর, কই এসে পড়লাম আমি? আমাকে রুমে একা রেখে অন্য রুমে চলে গেল। জানি না কি ঘটবে সামনে। একটা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে একা রেখে যাব? মা ছাড়া কতটা ভালো থাকবে বাচ্চা? ফারিহা নিজে নিজে অনেক কথা বলে। ফোন টিপতে টিপতে কখন রাত 11টা বেজে যায় টেরই পায় না। আব্রাহাম রুমে এসে ফারিহার হাত থেকে ফোনটা নিয়ে পাশে রাখে। বিছানায় শুয়ে বলে, তোমার ভাইয়ের অপারেশন চলতেছে, আর হ্যাঁ, বেশি রাত জেগে ফোন টিপার দরকার নেই। শরীর খারাপ হতে পারে। সকালে উঠে নামাজ পড়বে, তাই তাড়াতাড়ি ঘুমাবে। আর কত নিয়ম? আমাকে মেরে দেন, এসব মানা যায় নাকি? কথা কিন্তু বেশি বলছো। ফারিহা মুখটা অন্য পাশ করে শুয়ে পড়ে। আব্রাহাম ফারিহার কম্বলের নিচে ঢুকে ফারিহার শরীরে হাত দেয়। ফারিহা প্রথমে কেঁপে ওঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আব্রাহামের দিকে ঘুরে বুকে মাথা রাখে। আব্রাহাম গলায় কানে কিস করা শুরু করে। ফারিহা আব্রাহামকে খামছে ধরে। আব্রাহাম মাথা তুলে ফারিহার দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে তাকে। কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশিয়ে নেয়। গলায় মুখ দিয়ে বলে, আমি যে কোনো সময় কাছে আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থাকো কেমন? বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যেস করো এখন থেকে। আপনাকে একটা কথা বলি। বলো। বাচ্চা তো হসপিটালেও পাবেন, মানে যদি আপনার বিয়ে করার ইচ্ছে না থাকে। কিন্তু এমনভাবে কেমন দেখায় না? আব্রাহাম আর কথা বলে না। ফারিহার ঠোঁটে আলতো করে কিস করতে থাকে। ফারিহাও নিস্তেজ হয়ে আব্রাহামের কাছে ধরা দেয়। বেশ কিছু সময় পর আব্রাহাম ফারিহার কপালে কিস করে চোখ বন্ধ করে। আজকে তারও খুব ঘুম পাচ্ছে। ফারিহার দিকে একবার তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজেও ফারিহার বালিশে মাথা রেখে ঘুমিয়ে যায়। বাহির থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে। কেউ চিৎকার চেঁচামেচি করছে। ফারিহা চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে। বোঝার চেষ্টা করে বাহিরে কি হচ্ছে। পাশে আব্রাহাম নেই। এবার ঠিক হয়ে উঠে বসে। ওয়াশরুমে উকি দেয়, সেখানেও নেই দেখে নিজে উঠে পড়ে। ওয়াশরুম থেকে গোসল করে এসে হালকা গোলাপি রঙের একটা 3 পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্তি নিয়ে বসে পড়ে। আব্রাহাম মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করতেছে। সবশেষে বিরক্ত হয়ে বলে, আমার যখন দরকার হবে তখন নিজে বাসায় যাব বলি নাই? তাও বারবার কেন এখানে আসো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। আয়ানের বাচ্চা, তোর খবর আছে। তুই বাবাকে বিয়ের কথা কেন বলছিস? আয়ান মুখটা ছোট করে নেয়। ভাবছিল আব্রাহামের মা বাবা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে, আর তখন আব্রাহাম এমন চুক্তি করে থাকতো না। কিন্তু উল্টো এখন আব্রাহাম এই বাড়িতে তার মা বাবাকে ঢুকতে দিচ্ছে না। আব্রাহাম সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিজের খাবার সহ ফারিয়ার খাবার নিয়ে মালিহাকে রুমে আসতে বলে। আব্রাহাম রুমে এসে দরজা ফিরিয়ে দেয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, মরার মতো ঘুমাও কেন? এত ঘুম কই থেকে আসে? মাথার চুল থেকে পানি পড়তেছে এখনো। চুল ভালো করে মুছে হাত ধুয়ে আসো। খাবার খাবে। আর ইমোতে তোমার ভাইয়ার নাম্বার আছে, ফোন দিয়ে কথা বলিও। বাইরে এত কথা হচ্ছিল কেন? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকিয়ে রাখছেন কেন? দরকার ছিল। ফারিয়া মুখ ভাঙায়। আব্রাহাম সেদিকে তাকিয়ে চোখ গরম করে। ফারিয়া একটা বালিশ কোলে নিয়ে আব্রাহামকে পরখ করে। চাপদাড়ি, মাথায় কালো ঘন চুল, হালকা গোলাপি ঠোঁট। ইস, মারাত্মক আকৃষ্ট করবে সবকিছু। মানুষ সহজে প্রেমে পড়বে এই মানুষটার। ফারিয়ার তাকানো দেখে আব্রাহাম নড়ে চড়ে বসে। এমন ভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে। বাচ্চারও ঠান্ডা লাগবে। নামাজ পড়ার কথা ছিল, উঠো না। জোহর থেকে নামাজ পড়বে, কোনো কৈফিয়ত শুনবো না। যাও, হাত ধুয়ে খেতে বসো। আর কিছু খাবে? আব্রাহাম ফারিয়ার চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। ফারিয়া উঠে হাত ধুয়ে খেতে বসে। আব্রাহাম নিজেও খেয়ে নেয়। ফারিয়া খেতে খেতে বিড়বিড় করে, ইস, এত কেয়ার! হাজবেন্ডের এমন কেয়ার পেলে তো সব স্ত্রী সুখী হবে। কিন্তু ছেলেটা তো আমাকে বাচ্চার জন্য এত কেয়ার করছে। যে এখনো পৃথিবীতে আসে নাই, তাকে নিয়ে এত আদর। তাহলে পৃথিবীতে আসলে না জানি কত আদর করবে। এই মানুষটাকে সারা জীবন জীবন সঙ্গী করে পেতে কে না চাইবে? বিড়বিড় না করে খেয়ে নাও। আর পড়াশোনা করো ঠিক মতো। একজন টিচার তোমাকে বাড়িতে পড়াতে আসবে, 10টা থেকে পড়াবে। তাই পড়ার জন্য তৈরি হও। শুনুন, আমি না আইসক্রিম খাবো। একটা কিনে দেন না কেন? আপনার তো অনেক টাকা।
মাত্র একটা খাবো, বেশি না। ফারিহা বেশি বুঝতে যাবে না। ঠান্ডার সময় কোনো মানুষ আইসক্রিম খায়? অন্য কিছু খেলে বলো, নিয়ে দিচ্ছি। যা চাইবো তাই দেবেন তো, নাকি তখনও বলবেন যে ফারিহা সবকিছু কিন্তু একটা লিমিট আছে, হয় আইসক্রিম নয়তো যা চাই তাই দিতে হবে, কোনো মানা শুনবো না। আব্রাহাম ফারিহার প্লেট নিয়ে বাইরে রেখে আসে। তোয়ালে দিয়ে ফারিহার হাত মুছে দেয়, মুখ মুছে দিয়ে বলে, তাড়াতাড়ি বলো কি চাই। আমি আবার অফিসে যাব, ঠান্ডা জিনিস বাদে যা চাই সব দিব, তাই নির্দ্বিধায় বলতে পারো। আপনার ঠোঁটে একটা চুমো দেই। আব্রাহাম থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে আব্রাহাম, তারপর ফারিহার ঠোঁটে আলতো কিস করে উঠে যায়। ফারিহা হাত টেনে ধরে। এভাবে না, আসেন আমি নিব। আমার সময় নেই, ফ্রিজে ফলমূল আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানিতে দিবা, একদম ঠান্ডা কমে গেলে খেয়ে নিও। জান বেদ্যপ পোলা। আব্রাহাম বিরক্তি নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটার এমন পাগলামি তার ভালো লাগছে না। প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে। ফারিহাকে 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়িয়ে তিনিও বাসায় যায়। ফারিহা তারপর ফোন নিয়ে মুনিরের সাথে কথা বলে, ফ্রিজ খুলে মালটা বের করে খায়, মনে মনে আব্রাহামকে বকাবকি করে। এভাবে কেটে যায় 2 মাস। মাঝে মাঝে ফারিহার রাতে ঘুম ভেঙে গেলে আব্রাহামকে পাশে পায় না। এটা তার কাছে কেমন যেন লাগে। ছেলেটা তার থেকে দূরে থাকে কেন বুঝতে পারে না। একটা জিনিস সে খুব ভালো করে বুঝতে পারে, আব্রাহাম মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আর সারাদিন বমি করতে করতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়, পেট ব্যথা ধরে আছে। আব্রাহামকে ফোন করতেছে কিন্তু রিসিভ হয় না। মিটিং কাজ সব নিয়ে আজ বেশি ব্যস্ত সে। কয়দিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া না করায় ফারিহার শরীর দুর্বল হয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে, বসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে। মালিহা মেয়েটা দৌড়ে ফারিহার কাছে আসে। ম্যাম, চোখ খুলুন, কি হয়েছে আপনার? ম্যাম, উফ, ম্যামের হঠাৎ কি হয়ে গেল? আয়ন স্যারকে জানিয়ে দিই, উনি আব্রাহাম স্যারকে জানাবে। ম্যাম কথা বলেন। সরি, আমার আসলে শরীর দুর্বল লাগছে খুব, একটু রুমে দিয়ে আসো তো। আর তোমার স্যার পচা, সে তার কাজ নিয়ে ব্যস্ত। আপনি রুমে বসে থাকুন ম্যাম, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। আপনাকে দুর্বল মনে হচ্ছে, কিছু খেয়ে নেবেন। মালিহা ফারিহাকে রুমে রেখে খাবার নিয়ে আসে। এই বিকেলে কেউ খাবার খায় নাকি? কিন্তু ফারিহা মালিয়ার কথার পরে পারে না। একবার ভাত মুখে দিতে গা গুলি আসে, দৌড়ে ওয়াশরুমে যায়। চোখ মুখে পানি দিয়ে সে বিছানায় গা এলিয়ে দেয়। মালিহা খাবার প্লেট নিয়ে রুম থেকে চলে যায়। ফারিহা চোখ বন্ধ করে বলে, ডাক্তার না হয়েও জানি কেন এমন হচ্ছে। ইস, আল্লাহর কাছে কত দোয়া করলাম যাতে বাচ্চা না আসে, কিন্তু না, চলে আসলো। আব্রাহাম তো তার জায়গাতে অটল। একটা ছোট বাচ্চাকে রেখে আমি কিভাবে থাকবো? রেডি হো, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সরি, মিটিং ছিল, কাজের জন্য ব্যস্ত ছিলাম আজ। এত চাপ কাজের, উফ, সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠি। কাজ সামলানো থেকে তোমাকে সামলানো সহজ। তাহলে আমাকে সামলাও, তোমাকে কাজ সামলাতে হবে না। টাই খুলতে গিয়ে আব্রাহাম থেমে যায়। ব্রুকুচকে ফারিহার দিকে তাকায়। মেয়েটা আবার প্রেমের প্রলাপ শুরু করে দিছে। আব্রাহাম বিরক্ত হয়ে অফিসের ড্রেস চেঞ্জ করে তারপর ফারিহাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখা শেষে ফারিহা আব্রাহামকে বলে, মিস্টার জামাই, তুমি তো আজ অনেক খুশি, বাবা হতে যাচ্ছ। 2 মাসে বাহিরের আলো দেখি নাই, আজকে একটু ঘুরতে নিয়ে যাবে? নয়তো তোমার বাচ্চা কিন্তু কালো হবে। হোয়াট, কি আবল তাবল বলছো? এখন তো আরো ঘোরাঘুরি বন্ধ, কোথায় পড়ে যাও তার ঠিক ঠিকানা নাই। বাচ্চার কিছু হলে তোমাকে আস্ত রাখবো না। শুনুন, আমার কথা না শুনলে আপনার বাচ্চাকে না খাইয়ে রাখবো। আমি খাবো না কিছু, তাই ভালোই ভালোই বলছি, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। মেয়ে মানুষ মানে জঙ্গল। তোমার একটা মেয়ে হলে তখন দেখবো জঙ্গল নাকি অন্য কিছু। চুপ, সব মেয়ে এক না। আমার মেয়ে হলে অনেক ভালো হবে। আমি অন্তত ঠিক মতো মানুষ করতে পারবো, তোমাদের মতো বেঈমান তৈরি করব না। মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? আপনাকে আজও বুঝতে পারলাম না আমি, কবে যে বুঝতে পারবো। ঘুরতে নিয়ে যাব, চলো। ফারিহা খুশি হয়। আব্রাহাম এর থেকে আর কিছু জানতে চায় না, খুশি হয়ে যায়। ইস, 2 মাস পর আজ ঘুরবে কোথাও। আব্রাহাম আজ অনেক সময় নিয়ে ফারিহাকে ঘুরিয়ে দেখায় সব, কারণ সে জানে আর ফারিহা বাড়ি থেকে বের হতে পারবে না, বের হতে দিবে না সে। মাঝে মাঝে চেক আপের জন্য বের হবে। রাতে বাইরে ডিনার করে দুজন। বাসায় ফিরে প্রায় রাত 10টার পর আব্রাহাম ফলমূল কেটে ফারিহাকে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে ফারিহাকে ঘুমাতে বলে অন্য রুমে যাওয়ার জন্য পা পাড়ায়। ফারিহা অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ? আজ থেকে এখানে থাকার তো প্রয়োজন নেই আমার। দরজা খোলা রেখে ঘুমাও, আমার রুমে দরজা খোলা থাকবে, যখনই দরকার হবে ডেকে দিও। অদ্ভুত। আব্রাহাম, আমার কাছে থাকো প্লিজ। এমন করছো কেন? কাছে না আসো, কিন্তু একই বিছানায় থাকতে সমস্যা কি? এতদিন তো ছিলাম, সেটাই অনেক। নিজের মতো থাকো এখন।
যখন তোমার প্রেগনেন্সির 8 মাস চলবে তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময়টা তোমার অসুবিধা হতে পারে। যা ভালো বোঝো। আব্রাহাম রুম থেকে গেলে ফারিহা বালিশ জড়িয়ে কেঁদে দেয়। তার সবকিছু বিরক্ত লাগতেছে। এভাবে সময় পার হবে কেমন করে? আব্রাহাম কি তাকে সত্যি চুক্তি শেষ হলে তাড়িয়ে দিবে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের কাছে রাখবে না? সবকিছু কল্পনা করতে মাথা চাড়া দিয়ে উঠে তার। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে আব্রাহাম একবার ফারিহার রুমে সে ফারিহাকে দেখে যায়। ফজরের সময় উঠে ফারিহাকে ডেকে দেয়। নামাজ পড়ে আবার হালকা কিছু ফলমূল কেটে ফারিহাকে খাইয়ে দেয়। ফারিহা বমি করে দেয়। আব্রাহাম বিরক্ত হয়ে বলে, উফ, শক্ত বমি করে বের করে দিচ্ছ, তাহলে পেটে কি থাকলো? থামো, আমি আরো কিছু খাবার এনে দেই। হ্যাঁ, এক কাজ করো, আমার গলায় ভাতের পাতিল বেঁধে দাও, ফলমূলের দোকান বেঁধে দাও, তাহলে যখন ইচ্ছে তখন খেতে পারবো। তোমার তো সমস্যা নেই, আমি তো খাবো, তাই না? দাও দাও, বেঁধে দাও। এমন রাগ করছো কেন? আমি তো ভালো কথা বলছি। তোমরা মেয়েরা বেশি বুঝতে যাও কেন, ইডিয়েট। ফারিহা আব্রাহামের গলা জড়িয়ে ধরে আর বারবার বলে গলায় খাবার বেঁধে দাও। আব্রাহাম বিরক্ত হয়ে রুম থেকে চলে যায়। ফারিহা মুখটা ছোট করে বলে, শয়তান ছেলে, আমাকেও খাইয়ে মেরে ফেলবে। নিজে খায় না আর আমাকে 2 মাসে মোটা বানিয়ে দিচ্ছে। এবার খাওয়াতে আসো, কি করি দেখে নিও। ধরো, খাও। ফারিহা চিৎকার দিয়ে উঠবে, সাথে সাথে আব্রাহাম মুখ চেপে ধরে বলে, আরে খাবার আনি নাই তো। এই সময় নাকি মেয়েরা টক পছন্দ করে, সেই জন্য টক খাবে। নাও, তেঁতুলের আচার, বড়ই আচার, জলপাই আচার আর চালতার আচার আছে। আগে বলবে তো। ফারিহা তাড়াতাড়ি করে বয়ামের মুখ খুলে হাত ঢুকিয়ে দেয়। আব্রাহাম ধমক দিয়ে চামচ এনে দেয়। ফারিহা মজা করে আচার খেতে থাকে। আব্রাহাম হাঁ হয়ে যায়। তাড়াতাড়ি বয়াম ছিনিয়ে নেয়। একটা বয়াম থেকে প্রায় অর্ধেক সাবার করে দিয়েছে। এসব কি? খেতে দিয়ে বয়াম নিচ্ছ কেন? ও, তুমিও খাবে? আমাকে বললেই হয়। এভাবে বয়ামের দিকে তাকিয়ে আছো কেন? নাল পড়বে বাচ্চার। নাল? ও, তুমি তো আবার এসব বুঝবে না। লালা পড়বে মানে মুখ থেকে পানি পড়বে। এভাবে নজর দিও না, বাচ্চার পেট খারাপ হবে, তখন আমার পেটের মধ্যে পটি করে দিবে। কি? আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? এসব কি বলে ও? আব্রাহাম অবাক হয়ে কথাটা বলে। ফারিহা কাদো কাদো মুখ নিয়ে হাত বাড়িয়ে দেয় আব্রাহামের দিকে। ভাবে আর কিছু আচার তাকে দিবে, কিন্তু না। আব্রাহাম বয়াম বাহিরে রেখে আসে। ফারিহা মন খারাপ করে পেটে হাত দেয়। তারপর বলে, বাবু, তোমার বাবাই অনেক পচা। আমাকে আচার খেতে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে গেল। দেখেছো? বড় হয়ে তুমি বাবাইকে বকা দিও কেমন? তোমার বাবাই ভালো না। আর কিছু? চুপচাপ ঘুমাও। তুমি ভালো না। হ্যাঁ, আমি জানি। ফারিহা রেগে বালিশ নিয়ে শুয়ে পড়ে। আব্রাহাম মনে মনে হাসে কিছুক্ষণ। উঠে ফারিহার কাছে যায়। ফারিহার মাথা নিজের কোলে নিয়ে চুলে বিলি দিয়ে দেয়। ফারিহা চোখ খুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম হেসে বলে, ঘুমাও, সমস্যা নেই। আর একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো প্লিজ। তুমি হয়তো বুঝতে পারছো আমার কাছে বাচ্চার মূল্য অনেক। তুমি চিন্তা করো না, তোমার সন্তান ঠিক থাকবে। কিন্তু এই অবস্থায় আমার খাওয়া দাওয়া একটু কম হবে, সেটা তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, কিন্তু চেষ্টা করো। কেমন? ভয় হয় যদি হারিয়ে ফেলি তাকে। হারিয়ে ফেলা তো আবার আমার স্বভাব মনে হয়। আপনি কি আমাকে কখনো ভালোবাসবেন না আব্রাহাম? বাসি তো, বাসবো না কেন? ফারিহা উঠতে চাইলে আব্রাহাম বাধা দেয়। আব্রাহাম নিজেই ফারিহার সাথে শুয়ে পড়ে। ফারিহা আব্রাহামের বুকের সাথে নিজেকে চেপে নেয়। আব্রাহাম জোরে শ্বাস নিয়ে বলে, এত কাছে আসে কেউ, বুকের মধ্যে কি ঢুকে যাবে? নাও, বুকের মধ্যে রাখলে আমার কোনো সমস্যা নেই। তোমাকে পাওয়ার জন্য তোমার বুকের মধ্যে যেতে আমার কোনো সমস্যা নেই। ফারিহা, একটা কথা বলি। বলো। আমাকে ভালোবেসো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার থেকে কষ্ট ছাড়া তুমি কিছু পাবে না। আমি আপনার ওয়াইফ, আপনাকে ভালোবাসা আমার অধিকার। সে অধিকার আমি তোমাকে দিতে চাই না। পাগলামি করছো কেন? আমাদের বিয়েটা চুক্তির। আমাকে ভালোবাসবেন একদিন, দেখে নিন। আচ্ছা। ফারিহা বিড়বিড় করে এটা সেটা বলতে থাকে। একসময় ঘুমিয়ে যায় সে। আব্রাহাম উঠে অফিসে যায়। অফিস থেকে বন্ধুদের সাথে ঘোরার জন্য পার্কে যায়। ফারিহা আসার পর থেকে কোথাও ঘোরাঘুরি করে নাই তারা। 3 জন মেয়ে ও 2 জন ছেলে বসে আছে, তার মধ্যে আব্রাহাম একজন। গল্পের মাঝে মিতু নামের মেয়েটা বলে, আব্রাহাম, ভাবির ছবি দেখালি না যে, এমন লুকিয়ে রাখছিস কেন? তোদের বিয়ের কথাটা কে বলছে? আয়ান। আয়ানের থেকে দেখে নিস, আর যখন এটা জানিস তো সবটাই জানার কথা। চুক্তির বিয়ে আমার। মেয়েটা কষ্ট পাবে। একটা মা বাচ্চা রেখে কখনো একা থাকতে পারে না। সেসব তোদের ভাবতে হবে না। তোর জেদ বেশি।
যা, আমি আর কি বলবো। সবার সাথে আড্ডা দিয়ে আব্রাহাম রাত 10টার পর বাসে আসে। আব্রাহাম রুমে গিয়ে ব্যালকনিতে চোখ দেয়। ফারিহা গালে হাত দিয়ে বই পড়ছে। ফারিহাকে দেখে তার মনটা শান্ত হয়। কেন হয় সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে ধীর পায়ে ফারিহার কাছে যায়। ফারিহা মাথা না উঠিয়ে বলে, আজ তোমার এত লেট হলো যে? ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তুমি খাওয়া দাওয়া করছো? না, তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা চলো। আব্রাহাম যাওয়ার জন্য পা বাড়ালে ফারিহা হাত ধরে আটকিয়ে দেয়। উঠে আব্রাহামের গলা জড়িয়ে ধরে, গলায় গালে কপালে কিস করে। আব্রাহাম অবাক হয়ে ফারিহার কাণ্ড দেখছে। সেসব বুঝতে না পেরে বলে, কি হয়েছে তোমার? এমন ব্যবহার করছো কেন? তোমার বাবু বলেছে। কি বলেছে? বলেছে যে মাম্মাম, বাবাইয়ের থেকে তুমি আদর নাও না কেন? তুমি বাবাইয়ের থেকে বেশি বেশি আদর নিও। হ্যাঁ, তোমার বাচ্চা তোমার মতো এসব বলবে? আল্লাহ আর কোনো মেয়ে পাইনি, তোমাকে আমার ঘাড়ে জ্বলিয়ে দিছে। যাও, তোমার বাড়ি থাকবো না। আব্রাহামের বুকটা ধুক করে ওঠে। এমন কথা সে স্বপ্নেও ভাবে না। আর ফারিহা মুখে নিয়েছে। আব্রাহাম ফারিহাকে টেনে বুকের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, খবরদার এসব কথা বলবে না। তোমার গর্ভে যে আছে তাকে আমার চাই। সে আমার সুখ। তাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো। তাকে হারাবো না সহজে, হারাতে দিব না কখনো। হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে নাচো সারাক্ষণ। আমার দিকে তো কেউ নজর দেয় না। দিলাম তো। আব্রাহাম ফারিহার কপালে চুমু দিয়ে কথাটা বলে। এভাবে সময়গুলো কেটে যায়। কেটে গেছে আরো 8 মাস। ফারিহা ঘুমের মাঝে ভয় পেয়ে উঠে বসে। আব্রাহাম তখন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ফারিহার 10 মাস পড়েছে। ডাক্তার বলে দিয়েছে এই মাসের 9 বা 10 তারিখে নর্মালি বেবি হবে, না হলে সিজার করতে হবে। আর সেখানে আজ 7 তারিখ। আব্রাহাম তাড়াতাড়ি ফারিহার কাছে আসে। ফারিহার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে, কান্না করছো কেন? আমি স্বপ্ন দেখেছি আব্রাহাম, তোমাকে হারিয়ে ফেলবো আমি। বাজে স্বপ্ন দেখছো? স্বপ্ন তো স্বপ্ন, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই 10 মাসে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তুমি এতটা অভিমানী যে আমি তোমার অভিমানে মিশে গেছি। ভালোবাসো না এক বিন্দুও। একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে, এসব বিষয়ে আমি কথা বলতে চাই না। কেন আব্রাহাম? একটু ভালোবাসা দিলে কি হবে? উফ ফারিহা, তোমাকে বলছি না চুক্তি শেষ, তুমিও এখান থেকে বিদায় নিবে। সো একটা কথাও শুনতে চাই না, ঘুমাও। আমার প্রচুর পেট ব্যথা করতেছে, মরে যেতে ইচ্ছে করছে। ফারিহা, বলছেন এসব কথা কখনো মুখে নিবে না, কিছু হবে না, আমি আছি তো। আব্রাহাম ধমক দেয় একটা। ফারিহা চোখ মুখ শক্ত করে ব্যথা কমানোর জন্য অপেক্ষা করে। শেষে বিরক্ত হয়ে বলে, একটু পানি দাও, পেট টান টান হয়ে আছে আমার, ভালো লাগছে না কিছু, ঘুমাতেও পারছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ওয়েট, নড়াচড়া করো না বেশি, বাচ্চার অসুবিধা হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলেও তোমার কিছু যায় আসে না। বাচ্চা তো তোমার জন্য সব। অসহ্য। উফ, বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কোনো একজন মরে যায় যেন, দোয়া করো। আর এসব ভালো লাগছে না আমার। বেশি কথা বলো কেন? আমি কথা বললেই সেটা বেশি হয়ে যায়, সত্যি কথা বলা যায় না সেজন্য। ফারিহা আর কোনো কথা বলে না, আব্রাহামের থেকে মুখ ফিরিয়ে নেয়। আব্রাহাম ফারিহাকে পানি খাওয়ায়, তারপর ডাক্তার রেহেনার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ফারিহার কাছে আসে। রেডি হতে বলে, হসপিটালে নিয়ে যাবে সে কারণে। ফারিহাও আর কিছু বলে না। আব্রাহাম যা বলে তাই শুনতে হয় তাকে, তাই এটা নিয়ে কথা না বাড়ানো ভালো। পেটে হাত দিয়ে ফারিহা ছটফট করতে থাকে। এই ব্যথা আর সহ্য করতে পারছে না সে। প্রায় 20 মিনিট পর হসপিটালে পৌঁছে তারা। ফারিহাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রুমের বাইরে আব্রাহাম পায়চারি করছে। ভয় হচ্ছে তার। আয়ান তাকে সান্ত্বনা দিচ্ছে। আব্রাহাম মনে মনে বলে, আল্লাহ আমার বাচ্চার যেন কিছু না হয়, তাকে আপনি সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। সেই আমার কাছে সুখ, তাকে ছাড়া আমি একদিন নিঃস্ব হয়ে পড়ব। আপনার ছেলে হয়েছে স্যার। আব্রাহাম পিছু ফিরে ছলছল চোখ নিয়ে ডাক্তারের কোলের দিকে তাকিয়ে থাকে। আব্রাহামের এভাবে তাকানো দেখে ডাক্তার বলে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। এত কিউট বাচ্চা জন্ম দিয়েছে আপনার ওয়াইফ, ওনার তো দামি উপহার পাওয়া প্রয়োজন। সমস্যা নেই, যত মিষ্টি খাবার খেতে পারেন। আব্রাহাম কথাটা বলে সামনে পা বাড়ায়। একটা মহিলা ডাক্তার কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কাছে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। তার হাত কাঁপছে। প্রথম কোনো ছোট বাচ্চাকে ছুঁয়ে দেখবে সে। টুপ করে তার চোখ থেকে এক ফোঁটা জল বাচ্চাটার শরীরের উপর পড়ে। বাচ্চা কেঁদে ওঠে। আব্রাহাম ভয় পেয়ে যায়। আব্রাহামের বিচলিত হওয়া দেখে ডাক্তার হালকা হাসে। স্যার, ভয় পাবেন না, বাচ্চাকে ঠিক করে ধরে রাখেন। আমার ছেলে কান্না করছে যে। ছোট বাচ্চা, সেজন্য কান্না করবে, এটাই স্বাভাবিক। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করে দেওয়া হয়েছে, উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে।
আপনি দেখা করতে পারেন। ও ফারিহার কথা মাথা থেকে বেরিয়ে গেছিল আমার। মেয়েটা আমার জন্য কত কি করছে, আর আমি আমি কি সত্যি মেয়েদের ঘৃণা করি? তাহলে একটা মেয়ের সাথে 10টা মাস কিভাবে থাকলাম? আব্রাহাম বিড়বিড় করে আয়নের দিকে তাকায়। আয়ন আব্রাহামের চাহনি বুঝতে পেরে বলে, যা মেয়েটাকে একটু দেখে আয়। তোকে তোর উপহার দিল, দেখছিস তোর ছেলে কত সুন্দর। ও মাশাআল্লাহ, আমার ছেলে আমার মতো হয়েছে। আব্রাহামের কথা শুনে আয়ন হালকা হাসে। আয়ন আব্রাহামের থেকে বাচ্চাটাকে নিয়ে আব্রাহামকে ফারিহার কাছে যেতে বলে। আব্রাহাম মাথা নাড়িয়ে ধীর পায়ে ফারিহার বেডের দিকে যায়। আব্রাহাম গিয়ে দেখে ফারিহার হাতে সেলেন চলছে। ভয় পেয়ে বলে, তোমার কি কিছু হয়েছে ফারিহা? কই কিছু না তো। এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছো যে, আর কান্না করছো কেন? শরীর ব্যথা করছে কি? না, মনের ব্যথা বোঝার ক্ষমতা তোমার হয়নি আব্রাহাম। আমার কষ্ট হচ্ছে। আর মাত্র একটা মাস, তারপর তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে। ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি আর আমার সন্তান দুজনে সুস্থ আছো। বাবুকে দেখবে না? একদম আমার মতো হয়েছে, জানো না? নিয়ে আসো। তোমার মতো হলেও তোমার মানসিকতার মতো যেন না হয়, তাহলে জানি না কত মানুষ কষ্টের মধ্য দিয়ে সময় কাটাবে। তুমি বড়ই পাষাণ আব্রাহাম। ভুলে যাবে না, টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো। টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। আজ টাকা আছে বলে যে কাউকে নাচানাচি করাতে পারবো আমি। ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। আর ধন্যবাদ কেন দিচ্ছ? টাকার জন্য তো সন্তান দিলাম, তাই এটা দিয়ে লজ্জা দিও না। বাচ্চাকে দিয়ে কই যাবে, যাও। বাচ্চা নিয়ে পালানোর শখ? অসহ্য। ফারিহা চোখ বন্ধ করে নেয়। ছেলেটার কথা সহ্য হচ্ছে না তার, শরীর জ্বলতেছে। সে কোন দুঃখে বাচ্চা নিয়ে পালিয়ে যাবে? বাচ্চাকে খাওয়াতে হবে সেটা হয়তো ওনার মাথায় নাই। ফারিহা এবার দাঁতে দাঁত চেপে বলে, তোমার ছেলেকে তুমি খাওয়াই দাও, যাও। এটা থেকে অন্তত আমি শান্তি পাবো। বাপ বেটা একাই থাকো, আমার দরকার হবে না তো কারো। এখন থেকেই ফিডার খাওয়াই দাও, যাও। তুমি আছো কি করতে? ভালো করে বললেই হয়। বাকি ছেলেটা আমার মতো হয়েছে না, হয়তো আরো কথা শোনাতে। কত কি তা জানি না। কোন দিন বলবে এটা বাচ্চা তোমার না, আমাকে দাও। আজব, তোমার ছেলেকে অন্য কারো ছেলে বলতে যাব কেন? না, যে ব্যবহার করছো বলতে পারো। তোমার মতলব ভালো ঠেকছে না। আমার ছেলেকে তোমার থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, আমার ছেলেকে এখন আমার থেকে ছিনিয়ে নেবে। আর যে কত কি সহ্য করব। বদমে, আমার ছেলে ওটা, তোমার না। ওকে। ফারিয়া হা হয়ে সব শুনছে। বিরক্ত হয়ে মুখ অন্যদিকে করে। আব্রাহাম নিজেও বিরক্তকর একটা চাহনি দিয়ে ছেলেকে এনে ফারিহার একটা হাতের উপর শুয়ে দেয়। ফারিহার দিকে তাকিয়ে আদরের গলায় বলে, আমার ঈদকে খাওয়াই দাও, তারপর রেস্ট নিও। বিকালে তোমাকে বাসায় নিয়ে যাব। তাছাড়া এখন তোমার ঘুমানো উচিত। সারা রাত তো ঘুমাতে পারো নাই। রিদ? হ্যাঁ, আমার ছেলের নাম রিদ। ছেলের নামও ঠিক করা হয়েছে? পিচ্ছি নাম। আমার বাবু তো পিচ্ছি, তাই বুড়োদের মতো নাম রাখতে পারবো না, তাই না? কারণ বিজনেসম্যানের ছেলের নাম সুন্দর রাখতে হবে। বড় হয়ে ছেলেটাকে ডাক্তার বানিও। নো, বিজনেসম্যান হবে। ডাক্তার সবচেয়ে বেইমানি বেশি করে। সুন্দরভাবে মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে তারা। ডাক্তার কিন্তু তোমার রিদকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছে, আর তাকেই তুমি খারাপ বলছো? অসুস্থ হলে ডাক্তার সেবা করবে তোমার। ঘৃণা করি ডাক্তারকে। আমি মরে গেলেও ডাক্তারের কাছে আসবো না। দেখে নিও তুমি, যদি মৃত্যুর 1 মিনিট আগেও জানতে পারি যে ডাক্তার দেখাতে আসলে আমি সুস্থ হব, তাও আসবো না। অদ্ভুত। আব্রাহাম হালকা হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। বাচ্চার সাথে সারাদিন কেটে যায় দুজনে। বিকালে ফারিহাকে আব্রাহাম বাসায় নিয়ে আসে। সন্ধ্যার সময় ফারিহা শুয়ে হৃদের মুখের দিকে তাকিয়েছিল। তখন আব্রাহাম বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। মায়েরা তাকিয়ে থাকলে কখনো নজর লাগে না। ভুলভাল কথা বলো কেন? কিন্তু তুমি যখন যাবে তখন তো তোমার জন্য হৃদ কষ্ট পাবে। তাই এখন থেকে ওর থেকে দূরে থাকো। তোমার মুখে এসব ছাড়া আর অন্য কিছু নেই? সব সময় যাওয়া যাওয়া করে মাথা চিবিয়ে খাচ্ছ আমার। আব্রাহাম রেগে একটা ঝাড়ি মারে। ফারিহা মুখ ভাঙায় অনদিক হয়ে শুয়ে পড়ে। সারাদিন হৃদের সাথে দুষ্টুমি করা আব্রাহামের মূল কাজ। ফারিহাকে কাছেও ঘেঁষতে দেয় না ঠিক মতো। শুধু খাওয়ানোর সময় ফারিহা, বাচ্চা জামা কাপড় ধোয়া, গোসল করানো সব আব্রাহাম একাই করে। ফারিহা সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখের সামনে ছেলেটাকে তার থেকে হারিয়ে যেতে দেখছে সে। হৃদের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি করে সে বাবাইয়ের কাছে যেতে পারে। প্রথম বলে বাবা দিয়ে শুরু হচ্ছে তার। দুপুর 3টা। ফারিহা খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। একবার মেঝেতে চোখ দেয়। হৃদ তার বাবাইয়ের কোলে হাসাহাসি করছে। ফারিহা মুনিরের কাছে ফোন দেয়। ভাইয়া কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 মাস পর দেশে যাচ্ছি। সুস্থ হওয়ার পর এখানেই জবে জয়েন করলাম। তো স্যার বলল 2 মাস পর বাংলাদেশের একটা অফিসে ট্রান্সফার করে দিবে।
এটা তো ভালো কথা। যাই হোক, ওই দেশে যা পাইছো সেটাই অনেক। এত টাকা পয়সা আমার ভালো লাগে না। যাদের টাকা বেশি তারা সুখী, কিন্তু অন্যদের সুখ ছিনিয়ে নিতে ওস্তাদ। কি হয়েছে হঠাৎ এমন কথা? আর তোর চোখ মুখ আবারও শুকিয়ে গেছে দেখছি। 9-10 মাস আগেও কেমন মোটা হয়েছিলি, মনে আছে? মুনিরের কথায় অতীতে ফিরে যায় ফারিহা। তখন সে 6 মাসের প্রেগনেন্ট ছিল। মুনিরের সাথে কথা চলাকালীন বলছিল, ফারিয়া, তোকে কেমন জানি মোটা মোটা লাগছে, চোখ মুখ ফুলে গেছে নাকি? এমন হয়ে গেলি কিভাবে? কই, আমি তো ঠিক আছি ভাইয়া। তাহলে আমি কি ভুল দেখছি? তোমার পায়ের সাথে সাথে চোখও গেছে। ডাক্তারকে বলে দিও তোমার চোখের চিকিৎসা করে যেন, নয়তো এখানে এসে আমাকে চিনতে পারবে না। সব সময় এক লাইন বেশি বলিস কেন? ফোনটা কোথাও রেখে পুরোপুরিভাবে ক্যামেরার সামনে আয় তো, মাথা থেকে পা পর্যন্ত দেখি। ফারিয়া তখন চমকে উঠছিল। পেট বড় হয়েছে। ভাইয়ের সামনে গেলে বুঝতে পারতো কত কষ্ট করে যে ম্যানেজ করছিল সবটা। মুনিরের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে ফারিহা। হালকা হেসে বলে, আমি ঠিক আছি ভাইয়া। দ্বিতীয় বর্ষের এক্সাম সামনে, সেজন্য টেনশনে শুকিয়ে গেছি। যাই হোক, তাড়াতাড়ি ফিরে আয়। আমি ফোন রাখলাম। শোনো, মুনিরের কোনো কথা ফারিয়া শোনে না। ফোনটা রেখে কপালে হাত রেখে চোখ বন্ধ করে। আব্রাহাম তাকে বলে দিয়েছে আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে চোখে ঘুমের ভাব চলে যায়। হঠাৎ কপালে ঠোঁটে স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় সে। আব্রাহাম, তোমার প্রতি আমার আর মায়া বাড়িও না প্লিজ। হুটহাট জড়িয়ে ধরা, কিস করা একদম বিরক্ত লাগছে আমার। তোমাকে ছেড়ে গেলে এসব মিস করব। তুমি খুব ভালো ফারিহা। যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব, কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গ আমার প্রয়োজন নেই। তোমার থেকে একটা জিনিস চাইবো, দেবে? আসলে মূল্যবান কিছু না, তোমার কাছে সামান্য সেটা। কি বলো? সারাদিন ভেবে দেখি রাতে চেয়ে নেব। আব্রাহাম হালকা এসে হৃদকে মাঝখানে শুয়ে দেয়। ফারিয়া কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার কিছুটা আগে। ঘুম থেকে উঠে নামাজ পড়তে বসে। রাতের খাবার খাওয়া, রাতে নামাজ পড়া সব মিলিয়ে সময়টা কেটে যায়। এখন রাত 11টা। আব্রাহাম শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। ফারিয়া হৃদকে অন্য পাশে দিয়ে আব্রাহামের কাছে ঘেঁষে শুয়ে পড়ে। আব্রাহাম উঠতে গেলে ফারিহা বাধা দেয়। আব্রাহামের বুকে হাত রেখে বলে, তখন তোমার থেকে কিছু চেয়েছিলাম, মনে আছে? আমি এখন চেয়ে নেই। না করতে পারবে না? আগে প্রমিস করো। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইবো না। সরে যাও আর হৃদকে মাঝখানে দাও। তারপর কি বলবে বলো? কি চাও দিব? এত প্রমিস করতে হবে না। আমি কথা দিয়ে কথা রাখি। না, প্রমিস করো। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ফারিয়ার কথা মতো প্রমিস করে। ফারিয়া এবার আব্রাহামের খালি বুকে নাক ঘষে মুখের দিকে তাকিয়ে বলে, এই 2টা মাস তোমার সঙ্গ চাই আমি। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, তোমার আদর নিতে চাই। এটা কি রাখবে না? হঠাৎ এমন চাওয়া? শেষ চাওয়া। আব্রাহাম টেনে ফারিয়াকে নিজের সাথে মিশে নেয়। ফারিয়া হালকা হেসে আব্রাহামের সাথে তাল মেলায়। আব্রাহাম আদরে মেখে দেয় ফারিয়াকে। এইভাবে কেটে যায় রাতটা। সকালে আব্রাহাম ঘন্টা 2 জন্য বাহিরে যায়। ফারিয়া এই সুযোগ কাজে লাগিয়ে আয়ানের রুমে যায়। আজ সে আব্রাহামের অতীত সম্পর্কে জানবে বলে ঠিক করে। আয়ানের রুমে গিয়ে সোফায় বসে। এই প্রথম সে আয়নের সাথে কথা বলবে। একই বাড়িতে থাকে সবাই, অথচ কখনো কথা হয়নি। ফারিয়া সালাম দিয়ে বলে, আব্রাহামের অতীত সম্পর্কে জানতে চাই আমি। বলো, কি জানতে চাও? কেন ও মেয়েদের ঘৃণা করে? কেন আমার সাথে এমন চুক্তি করলো? 1 বছর পেরিয়ে গেল, তবু ওর মন জয় করতে পারি নাই আমি। এসবের কারণ কি? আয়ান হালকা এসে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টিকে তাহলে তো ভালো হবে। তাই বলতে শুরু করে, শুরুটা আরও 10 বছর আগের। এসএসসির পর একটা মেয়ের প্রেমে পড়ে আব্রাহাম। মেয়েটাও কম না, দুজন দুজনকে অনেক ভালোবাসতো। আব্রাহামের এর পরিবার এসব বিষয়ে সব কিছু জানতো। মেয়েটা গরিব ফ্যামিলির ছিল, ইচ্ছে ছিল একজন ডক্টর হবে। আব্রাহাম প্রাণপ্রিয় প্রেমিকার কথা ফেলতে পারে না। ইন্টার শেষে মেডিকেল এক্সাম দিয়ে টিকে যায় মেয়েটা। সব পড়াশোনার খরচ আব্রাহাম বহন করে। সব ভালোই চলছিল, সমস্যা হয় অন্য জায়গায়। আব্রাহামে এর জিএফ যখন মেডিকেল এক্সাম দিয়েছিল তখন আর একটা ছেলে ছিল, সে প্রথম হয়ে চান্স পায়। তো মেয়েটা সেই ছেলেটার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে আব্রাহামের সাথে মেয়েটা এতটা খারাপ সম্পর্ক হয়ে গেল যে আব্রাহাম কে না জানিয়ে মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করে নেয়। মানে এত বছরের প্রেম কিভাবে ভুলে যায় মানুষ? কিন্তু তাই বলে আব্রাহাম এমন সিদ্ধান্ত কেন নেবে? সব মেয়ে তো এক হয় না। কথার মাঝে কথা বলো না। আব্রাহামের ওর প্রেমিকার পা ধরে ফিরে আসতে বলে, কিন্তু ফিরে আসে না। তারপর থেকে আব্রাহাম মেয়েদের সহ্য করতে পারে না, ঘৃণাও করে।
এত ভালোবাসার পরেও যাকে পায় না সে কেমন। আস্তে আস্তে আব্রাহাম একা হয়ে যায়, মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকে এখানে আমরা দুজন থাকি। বুঝলাম, কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবে না, এমন নাটক করার মানে কি? অসহায়তার সুযোগ কাজে লাগালো কেন? আর বাচ্চা নেয়ার ভূত মাথায় চাপলো কিভাবে? সবার একটা কথা, বংশের মান রক্ষা করতে হবে, নাতি নাতনির মুখ দেখবে। আব্রাহাম এভাবে ঠকে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতেও ভয় পায়, তাই সিদ্ধান্ত নেয় চুক্তির বিয়ে করবে, কারণ এতে বাচ্চাটাও তো তার রক্তের হবে। রক্ত তো বেইমানি করবে না। তারপর বাকিটা তুমি জানো। সংক্ষিপ্ত করে বললাম। এখন আব্রাহাম আসবে, নিজের রুমে যাও। আচ্ছা আপনি বলেন, হৃদকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তোর মা, একটা মা বাচ্চা ছাড়া কিভাবে থাকবে? অনেক বলছি আমি, কিন্তু ও মানতে নারাজ, সংসারও করতে চায় না। তবে একটা সিক্রেট কথা বলতে পারি তোমাকে, সেটা জানার পর অবশ্য আমিও অবাক হয়েছিলাম। কি? আব্রাহাম তোমাকে ভালোবাসে, অভিমান মিশে আছে তোমার প্রতি ওর অনেক অভিমান। আব্রাহাম আমার কাছে কি বলেছে জানো? আয়নার কথা শুনে ফারিহা অবাক হয়। আব্রাহাম তাকে ভালোবাসে? এটা যেন অবিশ্বাস্য। ফারিহা অবাক হয়ে বলে, কি বলেছে? তুমি ভালো, কিন্তু টাকার লোভে বাচ্চা দিতে রাজি হয়েছে। এটা ওর খারাপ লাগে, ও ভাবে ও বেঈমান। মানে আমি বেইমানির কি করলাম? আর টাকার লোভ আব্রাহাম আমাকে দেখাইছে সুযোগ বুঝে। আমি বিপদে ছিলাম, সেটা কাজে লাগিয়েছেন আপনারা, আর এখন সব আমার দোষ। ও তাই ভাবে বলে বাচ্চাকে রেখে যেতে মায়া হবে না। কেন টাকার জন্য বাচ্চা দিতে রাজি হলো? মা মরা ভাইটা আমাকে মানুষ করেছে, তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম তাহলে নাকি? আব্রাহাম এটা বুঝতে চায় না, তবে তোমার প্রতি ও দুর্বল। দেখো, 2টা মাস তোমার হাতে আছে, যদি পারো নিজের করে নাও। ফারিহা কিছু বলতে যাবে তার আগে গাড়ির আওয়াজ পায়। দৌড়ে নিজের রুমে যায়। আব্রাহাম এখন বাড়ি আসবে। ফারিহা চোখ বন্ধ করে ভাবতে থাকে বিয়ের প্রথম দিনের কথা, যেদিন সে এখানে প্রথম এসেছিল। আব্রাহাম বিকেলে কাজে নিয়ে এসে 3-4 জনকে সাথে নিয়ে বিয়েটা কমপ্লিট করেছে। ফারিহা তো ভেবেছিল বিয়ে ছাড়া চুক্তিপত্র নিয়ে সংসার করতে হবে তাকে, কিন্তু না, আল্লাহ সহায় ছিল। সে কারণে বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। কিন্তু এতেও লাভ নেই। চুক্তি হিসেবে 1.5 বছর পর আলাদা হতে হবে তাদের। চুক্তিতে আরো লেখা আছে, আলাদা না হলে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে হবে। এসব ভাবতে ভাবতে ফারিহা চুপচাপ হৃদের পাশে শুয়ে পড়ে। হৃদের বুকে হাত দিয়ে বুঝতে পারে জেগে আছে। ফারিহা ব্রুকুচকে বলে, বাপের কিছু ছাড়ে নাই। আরে বেটা, তুই তো একটু মা পাগল হতে পারিস, যাতে তোর বাপ আমাকে রেখে দেয় তোর জন্য, কিন্তু না, উনি তো বাপ পাগল। আব্রাহাম তখন রুমে আসে। ফারিহার কথাটা সে শুনতে পায়। ব্রুকুচকে বলে, আমার ছেলের কাছে আমার নামে কুমন্তব্য করা হচ্ছে নাকি? লাভ নাই, ছেলেটা আমার, তাই যত যাই বলো না কেন, হৃদ সোনা আমার কাছেই থাকবে। আব্রাহাম ভালোবাসেন আমাকে? আব্রাহাম কথা শুনতে পেল কিনা ফারিহা বুঝতে পারে না। আব্রাহাম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। ফারিহা বিরক্তি নিয়ে উঠে বসে। হৃদকে কোলে নিয়ে ব্যালকনিতে যায়। বাহিরে হালকা বাতাস বইছে। আব্রাহাম একদম গোসল করে বের হয়। বিছানায় তাকিয়ে হৃদকে না দেখে বেলকনিতে তাকায়। হাতে তোয়ালে নিয়ে বেলকনিতে যায়। এখনো গরম পড়ে নাই পুরোপুরি ভাবে, আর তুমি হৃদকে নিয়ে বেলকনিতে আসছো কেন? হ্যাঁ, কেন, কি সমস্যা? আমার ছেলেকে নিয়ে কি আমি একটু সময় কাটাতে পারবো না? এটাও কি চুক্তির মধ্যে লেখা ছিল? বেশি বোঝো কেন? হৃদের ঠান্ডা লেগে যাবে। 12টা পার হয়ে গেছে, গিয়ে গোসল করে নাও, আমি হৃদকে গোসল করে দিচ্ছি। গোসল করে আসছো তুমি? আমি হৃদকে গোসল করাই দেই আজকে। হৃদ আজ থেকে আমার সাথে গোসল করবে, দাও। কেন? এতদিন তো আমি গোসল করিয়ে দিলাম, আজ তোমার শখ জেগেছে কেন? কারণ কয়দিন পর তো চলেই যাব। না থাক, আমি গোসল করব না, সকালে করেছি, এখন ঠান্ডা লাগবে। গুদর। কি? ফারিহা হা হয়ে আব্রাহামকে দেখে। আব্রাহাম সেদিকে পাত্তা না দিয়ে হৃদকে গোসল করাতে নিয়ে যায়। গোসল করিয়ে হালকা খাবার খেয়ে নেয়, সাথে হৃদকেও খাইয়ে দেয়। তারপর দুজনে শুয়ে পড়ে। আব্রাহাম চোখ বন্ধ করে দিল। ফারিহা আব্রাহামের এসব কাণ্ড দেখে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। পাশ থেকে ফল কাটা ছুরি নেয়। রেগে মিছিমিছি আব্রাহামকে মারার জন্য সেটা তুলে। ভাবে এমন করলে যদি নিজের রাগ কমে, কিন্তু মারতে যাওয়া মাত্র আব্রাহাম চোখ খুলে লাফিয়ে ওঠে। আব্রাহাম অবাক হয়ে বলে, ফারিহা, তুমি আমাকে খুন করতে যাচ্ছ? এতদিন কাল সব বাড়িতে পুষে রেখেছি আমি। বাহ বাহ, আসলেই মেয়েরা বেঈমান। নিজের স্বার্থ হাসিল হলে আর সেই ব্যক্তিকে দেখে না যে তাকে সফল হতে সাহায্য করেছে। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো জাস্ট মজা করছিলাম। নিজের চোখকে অবিশ্বাস করতে বলছো?
তোমার উপর রেগে আছি, সেজন্য এমনি মারার মতো করে হাত তুলি। প্লিজ ভুল বুঝো না আমাকে। থাক, এসব নাটক আর করতে হবে না। মেয়েদের বিষয়ে ভালোভাবে জানা আছে আমার। হ্যাঁ, মেরে দিও। এমন বেইমানি আর ছলনা নিয়ে বাঁচতে চাই না। আব্রাহাম প্লিজ, বেশি বুঝতে যাচ্ছ কেন? তোমাকে মারার হলে রাতে মারতে পারতাম। আমি এমনি মজা করছিলাম, তুমি খুব ভালো করে জানো ভালোবাসি তোমাকে আমি। আমি তোমার হব না দেখে এমন করছো, কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের সাথে রাখবো। হৃদের জন্য না, আমার জন্য কিন্তু না। আর কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত নিব না। আব্রাহাম 2 মাস সময় তোমার কাছে, নিজের সব গোছাতে শুরু করো। 2 মাস পর এই শহরে তোমাকে দেখতে চাই না। যদি দেখি তোমার ভাইকে শেষ করতে সময় নিব না। ফারিহা কেঁদে দেয়। কেন মজা করতে গেল সেটা ভেবে এখন নিজের রাগ ওঠে। আব্রাহাম হৃদকে বুকের সাথে চেপে ধরে। তার হৃদকে মেরে ফেলবে না তো? ভয় তার মনে জেগে বসছে। ফারিহা আব্রাহামের কাছ থেকে সরে যায়, সোফায় বসে চোখ বন্ধ করে। সারাদিন দুজনের অভিমানে কেটে যায়। রাতে ঘুমানোর সময় ফারিহা আব্রাহামের পাশে ঘুমাতে গেলে আব্রাহাম রেগে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না কখনো। ঘৃণা করি আমি তোমাকে। তোমার মতো মেয়েদের আমার থেকে দূরে থাকো। হৃদকে মাঝখানে দাও, নয়তো কি করি ভাবতে পারবে না। প্লিজ রেগে থেকো না। আর এমন করছো কেন? তুমি ছোট বাচ্চা না, সব বোঝো, তবু এমন করে আছো কেন? আমার কথা শোনো। কথা কানে যায়নি? মনির কি দেশে ফিরতে চাই, নাকি পার্মানেন্টভাবে ওখানে থাকার ব্যবস্থা করে দিব, কোনটা? ফারিহা ছলছল চোখ নিয়ে আব্রাহামের দিকে তাকায়। ছেলেটা এত জেদি কেন? একটু কি ওকে বুঝতে চায় না? ফারিহা অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। এভাবে কেটে যাচ্ছে সময়। হৃদ এখন পুরোপুরি বাবার ভক্ত। মা ছাড়াও ও এখন থাকতে পারবে। কেটে গেছে এর মাঝে 2 মাস। রাতে ফারিহা শুয়ে আছে। ফারিহার বুক ধুকবুক করা শুরু হয়েছে। আব্রাহাম নিজে তার জন্য একটা শহরে বাসা ভাড়া করেছে। এই শহর ছেড়ে তাকে যেতে হবে। আব্রাহাম তার কথায় অটল। অথচ ফারিহা ভাবছে আজ আব্রাহাম তাকে বাধা দিবে, সারা জীবনের জন্য তাকে নিজের কাছে রাখবে। এসব ভাবছিল, তখন আব্রাহাম এসে বলে, গাড়ি চলে এসেছে আর মনির দেশে আসবে। আজ রেডি হয়েছো? এখন চলো এগিয়ে দিয়ে আসি। তোমাকে এই শহরে যেন কখনো না দেখি। ভুলে যাবে হৃদের কথা। আজ থেকে তুমি আগের মতো সিঙ্গেল, তুমি বিবাহিত, এটা কেউ জানবে না। আব্রাহাম তোমার কাছে রেখে দাও আমাকে। তোমার কাছে থাকতে চাই সারা জীবন। তোমার কেয়ারিং, ভালোবাসা সব নিয়ে বাঁচতে চাই আমি। তোমাকে না পেলে আমি মরে যাব। নাটক শেষ, তাহলে যেতে পারো। তো তোমার ছেলের মা না হয়ে ওর কাজের লোক করে রেখে দাও আমাকে প্লিজ। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো ওকে জন্ম দিয়েছি। পা ছাড়ো, আমার কিন্তু বিরক্ত লাগছে এসব। এমন নাটক পছন্দ না আমার। ফারিহা আব্রাহামের পা শক্ত করে ধরে। আব্রাহাম পা সামনে এগিয়ে যেতে পারছে না। ফারিহা পা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্রাহাম দয়া করো আমার ওপর। কখনো তোমার বউ হওয়ার চেষ্টা করব না, হৃদের মা হব না। ওর তো দেখাশোনার জন্য একজন প্রয়োজন, তাই না? তোমার দাসী হয়ে থাকতে চাই আমি। আমি মা বাবার সাথে থাকবো। আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি। বরং তোমার কখনো সাহায্য লাগলে জানিও, যে কোনো সময় সাহায্য পাবে আমার থেকে। আব্রাহাম এত পাষাণ হচ্ছ কেন? প্লিজ আমাকে দয়া করো, রেখে দাও তোমার কাছে। আমি হৃদের মা। ছোট হৃদ এসব দেখে কেঁদে দেয়। ফারিহা আব্রাহামের পা ছেড়ে উঠে হৃদকে কোলে নিতে চায়, কিন্তু আব্রাহাম সরে যায়। অতিরিক্ত চিন্তায় ফারিহা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্ঞান ফিরে, তখন নিজেকে অন্য এক শহরে আবিষ্কার করে। এই অবস্থায় তাকে আব্রাহাম গাড়িতে উঠিয়ে দিয়েছে। তারপর নিজে এসে ফারিহাকে রেখে গেছে। ফারিহা এখনো কেঁদে যাচ্ছে। কই থেকে কি হয়ে গেল? আব্রাহাম এতটা জেদি বুঝে উঠতে পারে না। এসে রাত লেগে এসেছে। মুনির বারবার ফোন দিচ্ছে ফারিহার কাছে। ফারিহা ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। মুনির চলে এসেছে বাংলাদেশে। ফারিহা ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে, পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে। অপরদিকে আব্রাহাম, তুই কাজটা মোটেও ঠিক করিস নাই। মেয়েটা তোর কাছে ভিক্ষা চাইছে থাকার জন্য, অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। হৃদ কি সত্যি মা ছাড়া থাকতে পারবে? কিছু মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই সন্তান কি মা ছাড়া বড় হয় না? এসব বিষয়ে কথা বলতে চাই না। মা বাবার সাথে থাকছি, আজ থেকে রেডি হ। তুই পাষাণ। মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধাবোধ করে নাই। আমিও একসময় কারো পায়ে পড়েছিলাম, তখন সে ফিরে তাকায়নি। তাই এসব আমার কাছে এখন নাটক মনে হয়। আয়ান রেগে সেখান থেকে উঠে যায়। সবকিছু তার কাছে অসহ্য লাগছে। আব্রাহাম এমন এক রোখা দেখে বিরক্ত হয়। তারপর কয়দিন পর তার বিয়ে। আব্রাহাম বিয়ে করবে না দেখে এখন তাকেই বিয়ে করতে হচ্ছে। মুনির বাসায় ফিরে রাত 3টার পর। ফারিয়া ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে ঘুমিয়ে পড়ে। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তার পেটে বেড়ে উঠতেছে আরো একটি প্রাণ। অনেক ভেবে সে এই সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেও কখনো বিয়ে করতে চায় না। আর পরের দিন সকালে ফারিহা ভয়ে ভয়ে মুনিরকে সব খুলে বলে। তারপর 3 মাস মুনির ফারিহার সাথে কথা বলে নাই।
আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে। মুনিরও বিয়ে করে, সুন্দরভাবে কেটে যায় সবার সময়। আয়ুষীমা, আমার বেঁচে থাকার জন্য তুই হলেই হবে। তোকে নিয়ে কেটে দেবো সারা জীবন। তোর বাবাই যেমন তোর ভাইকে নিয়ে কাটাবে জীবন, ঠিক আমিও পারবো তোকে নিয়ে কাটাতে আমরণ। তুই আমার সব সোনা। ফারিয়া ফুটফুটে এক কন্যা সন্তানকে কোলে নিয়ে ছাদে বসে আছে। কেটে গেছে আরো সময়। আজ সে এক কন্যা সন্তানের মা। এরপর কি হবে সেটা হয়তো নিজেও জানে না। এভাবে কেটে যাচ্ছে বছরের পর বছর। সেই সময় এসেছে কি, যে সময় আবারও মুখোমুখি হতে হবে তাদের। ফারিয়া চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে। পাশেই আব্রাহাম ছিল। ফারিয়ার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তারও। রুমের লাইট জ্বালিয়ে ফারিয়ার দিকে তাকায়। থেকে থেকে ফুফিয়ে কেঁদে উঠছে মেয়েটা। আব্রাহাম ফারিয়ার পাশে গিয়ে জড়িয়ে ধরে। ফারিয়া দু হাতে আব্রাহামকে খামছে ধরে। আব্রাহাম অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন ফারিহা? এই ফারিহা, কথা বলো, কি হয়েছে তোমার? এই আমার দিকে তাকাও, দেখো কিছু হয়নি, কাঁদছো কেন? ফারিয়া আব্রাহামের দিকে তাকিয়ে দেখে একবার সে নিজের বেডে আছে। আর এখন রাত। ঘড়িতে কয়েকবার চোখ বুলায়। বেশ কিছুক্ষণ আব্রাহামকে পরখ করে সে। তারপর ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবার ফারিহা আব্রাহামের একদম কাছে গিয়ে বলে, আব্রাহাম, আমাকে ছেড়ে দেবে না তো তুমি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হৃদের জন্য হলেও আমাকে রেখে দাও প্লিজ। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি ইচ্ছে করে তোমাকে মারতে চাইনি। সেটা নিয়ে ভাবতে গেছো কেন? কিছু ভাবলেই ভয় পাও, তুমি জানো না? সরি কালকের জন্য। হৃদের ঘুম ভেঙে যাবে, কান্না করো না, শান্ত মেয়ের মতো ঘুমাও। তুমি আমাকে ডিভোর্স দেবে না? সত্যি করে বলো। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার মতো আমাকে কে আগলিয়ে রাখবে? রাতে এসব কথা না বললে কি হয়? আমি অসহায় ছিলাম আব্রাহাম, সেজন্য তোমার সাথে রাজি ছিলাম। আমি এত কিছু তখন ভেবে দেখি নাই। প্লিজ আমাকে ছেড়ে দিও না, প্লিজ। আমি তো তোমার ওয়াইফ, শুধু চুক্তি না। আচ্ছা, সেসব নিয়ে কাল কথা বলি, এখন একটু ঘুমাও। আমার মাথা ব্যথা করতেছে, সকালে আবার অফিস যেতে হবে। পানি খেয়ে ঘুমাও। স্বপ্ন দেখছো? স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি সত্যি ভালো না আব্রাহাম, আমাকে একটুও বুঝতে চাও না। তোমাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়বো। হৃদের জন্মটা ভুল ছিল, তুমি আমাকে এতটা মাসেও চিনলে না। সে একই কথা, এমনি এমনি জন্ম দাওনি। তার বিনিময়ে তোমার ভাইয়ের চিকিৎসা করানো হয়েছে, ওখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আর কি চাই? তোমাকে চাই, হৃদকে চাই। তোমার ভালোবাসা নিয়ে একসাথে সারা জীবন থাকতে চাই। আব্রাহাম ফারিয়ার কথায় কান্না দিয়ে অপর পাশে এসে শুয়ে পড়ে। ফারিয়া কিছুক্ষণ বসে থাকে। হৃদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হৃদ নড়ে উঠলে কপালে কিস করে পাশে শুয়ে পড়ে। আব্রাহাম লাইট অফ করে অন্ধকারে ফারিয়ার মুখের দিকে তাকায়। মেয়েটা ভয় পেয়েছে বুঝতে পারে। এত ভয় না পেলে এভাবে চিৎকার দিত না। সে তো জানে ফারিয়া টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে। সেটাকে অবশ্য স্বপ্ন বলা যায় না, নিজের কল্পনা সবটা। খুব ভোরে আব্রাহামের ঘুম ভেঙে যায়। প্ল্যান অনুযায়ী বাড়ি সাজাতে শুরু করে। এর মাঝে মুনির চলে আসছে। আব্রাহাম মুনিরের সাথে ভালো মন্দ কথা বলে কাজে লেগে পড়ে। বেলা হতে হতে আব্রাহামের বাড়ির সবাই চলে আসে। হৃদের কান্নার শব্দে ফারিয়ার ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। হৃদের দিকে তাকায়। হৃদ তার বুকে বারবার মুখ ঘষে। ফারিয়া হৃদকে বুকে টেনে নেয়, হৃদকে খাওয়াতে থাকে। হুট করে আব্রাহাম ভিতরে প্রবেশ করে। ফারিয়া থতমত খেয়ে শরীরের কাপড় ঠিক করে। আব্রাহাম ব্রুকুচকে বলে, মনে হয় আমি অচেনা কেউ। যাই হোক, মহারানীর ঘুম ভেঙে গেলে একটু উঠবেন প্লিজ। আপনার জন্য আপনার প্রজারা অপেক্ষা করছে, তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন। আজ্ঞা সেনাবাহিনী, আপনি আমার জন্য খাবার নিয়ে আসুন। মহারানী তো আজ চলে যাবে। রুমে কি খাবার দেওয়া যাবে তাকে? নিজ হাতে খাইয়ে দিলে আরো বেশি খুশি হব। ভালোভাবে কথা বললেই শুরু হয়ে যায়, বেশি কথা না বলে ওঠো। আজকে বাড়ি থেকে চলে যাবে মনে নাই, তাও আমার সাথে বেহায়াপনা না করে থাকতে পারো না? সব সময় তুমি বিরক্তিকর কথা বলো। আমি সব সময় ভালো করে কথা বলি, তুমি কখনো ভালোভাবে কথা বলো না। আর আমার দোষ? হৃদের খাওয়া হলে নিচে আসো। আমার কাছে এত সুখ অন্য কারো কাছে পেলে জানিও। তোদের ঝগড়া হলে বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। ভাবি তাড়াতাড়ি আসো, তোমার জন্য তো সবাই অপেক্ষা করছে। আর আমার ক্ষুধা লাগছে, তোমার জন্য খাওয়া হচ্ছে না। আয়নের কথা শুনে ফারিয়া সেদিকে চোখ দেয়। ফারিয়া বিড়বিড় করে, ব্যাপার কি? বাড়িতে আজ এত মানুষের আনাগোনা কেন? আয়ন ভাইয়ের নিচ থেকে আজ কথা বলতে আসছে আমার সাথে। জানি না কি হবে আজ। আমার তো জায়গা হবে না সেটা জানি। বিড়বিড় না করে ওঠো। ফারিয়া অবাক হয় সবার ব্যবহারে। উঠে ফ্রেশ হয়ে হৃদকে কোলে নিয়ে বাহিরে যায়। তার ভাইকে বসে থাকতে দেখে বোকা বনে যায়। এখানে হচ্ছেটা কি? ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসে। মুনির এসে হেসে বলে, কেমন আছিস? সেই সকালে আসছে, আর মাত্র তোর দেখা পেলাম। ভাইয়া, তুমি এখানে কি করছো?
বাহ, আমার বোনের বিয়ে আমি থাকবো না? ভাইকে না জানিয়ে তো অনেক কিছু করে ফেলেছিস, এখন আসলাম তাও ভালো লাগে না বুঝি? না, সেটা বলি নাই, সরি ভাইয়া। ফারিহা কথাটা বলে মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে একটা রুমে নিয়ে যায়। কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয়। সে হাবলার মতো সব দেখে। শেষে উপায় না পেয়ে বলে বসে, এখানে হচ্ছেটা কি আমাকে বলা যাবে কি? কেউ কিছু বলছেন না কেন? আজব তো। আজকে তোমার বিয়ে ভাবি, তোমাকে আজ বিয়ে দেয়া হবে। আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে? তাহলে আমি বিয়ে করব না, ছাড়ুন আমাকে। আমি ছোট বাচ্চা না যে ধরে রাখবেন। মিসেস, আমার সাথে আপনার বিয়ে এভাবে কেঁদে মেকআপ নষ্ট করবেন না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দিব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার হৃদের মা। আব্রাহামের কথা শুনে ফারিহা অবাক হয়ে বলে, বিয়ে তাও তোমার সাথে? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার সাথে তোমরা সবাই মজা করছো না তো? তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মজা করতে যাব কেন? তুমি তো আর আমার শালী না। সত্যি তোমার সাথে আমার বিয়ে হবে আজ। 2বার বিয়ে কে করতে পারে? হ্যাঁ, এক বউকে 2বার বিয়ে করব আমি? ফারিহা সবার সামনে আব্রাহামকে জড়িয়ে ধরে। ইস, এটা যে সত্যি তার বিশ্বাস হচ্ছে না। তারপর সবাই মিলে নিচে যায়। ছোটখাটো আয়োজনে বিয়েটা হয়ে যায় তাদের। এই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে পা রাখে আজ ফারিহা। আলাদা একটা অনুভূতি কাজ করছে। ইস, মানুষটা তাকে আপন করেছে, ভাবতেই যেন সে আকাশে উঠছে। রাত 10টা, সবাই খাওয়া দাওয়া করার জন্য ড্রয়িং রুমে হাজির হয়। ফারিহা নিজেও সবার সাথে খাবার খেতে বসে। এক লোকমা ভাত মুখে দিতেই বমি পায় তার। আব্রাহাম ব্রুকুচকে তার দিকে তাকায়। বেসিন দেখে দিলে ফারিহা সেখানে দৌড়ে যায়। গড়গড় করে বমি করে দেয়। কয়দিন থেকে খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। ফিরে এসে সোফায় বসতে যাবে তখন সেন্সলেস হয়ে পড়ে। আব্রাহাম হাত ধুয়ে ফারিয়ার কাছে দৌড়ে আসে, সোফায় শুয়ে দেয়। পারিবারিক ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে। ফারিয়াকে কিছু প্রশ্ন করে, তারপর হাসি মুখে বলে, কংগ্রেস আব্রাহাম, দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছ, তবে শিওর দিতে পারছি না, পরীক্ষা করে নিও একবার। কথাটা শুনে আব্রাহাম অবাক হয়ে ফারিহার দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে ফারিহাকে দেখে সে। ফারিহা বিড়বিড় করে বলে, আল্লাহ, আব্রাহাম যেভাবে তাকিয়ে আছে আমাকে যেন আবার বকাবকি না করে। আমি তো ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দেবে। তার জন্য তো একটা বাচ্চা নিয়েছিলাম, যাতে সেই সন্তান নিয়ে বাকিটা জীবন কাটাতে পারি। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আব্রাহাম কথাটা বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে। ফারিয়াকে সবাই কংগ্রেস জানায়। সবার মুখে হাসি থাকলেও আব্রাহামের মুখে হাসি নেই। সবার খাওয়া দাওয়া হলে যে যার বাসায় চলে যায়। রাত 11টার সময় নিজের রুমে যায় আব্রাহাম। ফারিয়া তখন হৃদকে শুয়ে দিচ্ছিল। আব্রাহামকে দেখে এগিয়ে আসে। আব্রাহাম হাত ছাড়া দিয়ে বলে, এটার মানে কি ফারিহা? হৃদের বয়স মাত্র 8 মাস চলে, আর তুমি এখনই বাচ্চা নিলে? এই জন্য কাছে আসতে চাইনি। বাচ্চা নষ্ট করবে হৃদ আছে আমার, আর কারো দরকার নেই। রাগ করো না প্লিজ, আমার কথাটা শোনো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সে কারণে বাচ্চা ইচ্ছে করে নেই, যাতে চলে যাবার পর তাকে নিয়ে থাকতে পারি। আর কিছু ভাবো নাই? একসাথে 2টা কিভাবে সামলাও? আমিও দেখব। বিরক্ত করো না, যাও ঘুমাও। আচ্ছা এত কিছু হলো যে কিভাবে হলো? কি সবটা আমাকে বলো। আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো? আমি তো এসবের কিছু জানতাম না। এমনকি কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি। হৃদ জন্মের পরপরই তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। আমার বিরুদ্ধে তুমি যেতে না, হৃদের খেয়াল রাখতে, সবসময় আমার খেয়াল রাখতে, সব মিলে একটা ভালো লাগা কাজ করে। তখনই মনির ভাইয়াকে সবটা বলে দেই। প্রথম উনি রাগ করলেও পরে ঠিকই মেনে নেয়। মা বাবাকে কাল সব বলি। আজ নতুন করে বিয়ে করলাম, কারণ চুক্তি হিসেবে আজ আমাদের সম্পর্ক শেষ হয়েছিল। বাহ, তলে তলে দেখি টেম্পো চালাও। যাই হোক, হৃদ ঘুমিয়ে গেছে, চলো ছাদে গিয়ে একটু প্রেম করি। এর আগের প্রথম রাতটা তো নিজের মতো কাটিয়েছো, এবার না হয় আমার মতো করে কাটালি। ইচ্ছে করছে না, টায়ার্ড অনেক আমি। তুমি তোমার দ্বিতীয় বাচ্চাকে নিয়ে সুখে থাকো। এমনি বলি না, মেয়ে মানুষ বেইমান, একটা থাকতে আরেকটা ধরে। ধুরবাল, অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করেছো। যাও ঘুমাও, একদম আমার কাছে আসবে না। আমি নতুন করে বিয়ে করব, তোমার মতো কাউকে চাই না আমার। অসভ্য। আমি অসভ্য? তাহলে অসভ্য হয়ে একটু কি বলো? আব্রাহাম ফারিয়ার কোমর জড়িয়ে কথাটা বলে। ফারিয়া লাফাতে শুরু করে। আব্রাহাম আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। ফারিয়ার গলায় পরপর কয়েকটা কিস করে। ফারিহা ধাক্কা দিলে আব্রাহাম কিছুটা নড়ে চড়ে ওঠে, কিন্তু ফারিহাকে ছাড়ে না। ঠোঁটে কিস করতে থাকে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আরও একটা বাচ্চা নিব, চলো। বাচ্চার পিঠে বাচ্চা, দারুণ না? আমার আপত্তি নেই। আমার কি, আমি তো বউকে আদর করতে পারবো। আসো বেবি, কাম। এই না, ছাড়ো। আমার না প্রচুর ঘুম পেয়েছে। এই দেখো, আমার চোখ বন্ধ হয়ে আসছে। তুমি কি বলছো শুনতে পারছি না,
দেখতেও পারছি না, হৃদ ঘুম থেকে জেগে যাবে, ছাড়ো। পালাতে চাচ্ছ? ফারিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আব্রাহাম খিলখিল করে হেসে ওঠে। ফারিহা নিজেও হেসে ফেলে। আব্রাহাম ফারিয়াকে কোলে নেয়। বেডে গিয়ে লাইট অফ করে ফিসফিস করে বলে, দ্বিতীয়বার তোমাকে ভালোবেসেছি আমি, তৃতীয় কাউকে চাই না আর। তোমাকে শেষ পর্যন্ত রেখে দিব, ভালোবেসে সবসময় পাশে রব। তুমি আমার শেষ প্রিয়, তুমি আমার প্রিয় মানুষ হয়ে রবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমিও ভালোবাসি হৃদের বাবাকে, ভালোবাসবো দ্বিতীয় বাবুর আব্বুকে।